ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ভারতের সংবিধান নিয়ে যে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে বা পরীক্ষার্থীরা তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। তারা গুরুত্বপূর্ণ এমসিকিউ কতগুলো আছে ভারতের সংবিধানের ওপর, যেগুলো প্রায় এসে থাকে, সেইগুলোর ওপরই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু গত পরীক্ষাতে এসেছিল। ফুড এসআই যারা পরীক্ষা দিচ্ছে বিশেষ করে, বা লেডি কনস্টেবল, তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এসএসসি যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু সংবিধানের এই প্রশ্নগুলোই কিন্তু এসএসসি বিগত বছরে এসেছিল। তাহলে শুরু করা যাচ্ছে আজকে। আচ্ছা, এখনো বলিনি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাটি কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে ব্যক্ত করেছে? 48 নম্বর ধারা, 29 নম্বর ধারা, 92 নম্বর ধারা আর 48 নম্বর ধারা। এটা হচ্ছে 84 নম্বর ধারা। তাহলে এর ভেতর কোন ধারাটি কৃষিকাজ এবং পশুপালন সম্পর্কে ব্যক্ত করেছে? এটা হচ্ছে 48 নম্বর ধারা। এই 48 নম্বর ধারাটি কিন্তু ইম্পর্টেন্ট এই কারণে যে এটি কৃষিকাজ এবং পশুপালন সম্পর্কে ভারতের সংবিধানে এই ধারাটি ব্যক্ত করেছে। জাতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন সংক্রান্ত তথ্যের বিবরণ আছে? অর্থ কমিশন সংক্রান্ত তথ্যের বিবরণ আছে জাতীয় সংবিধানের কোন ধারায়? আর্টিকেল 282, আর্টিকেল 380, আর্টিকেল 280, আর্টিকেল 284। এর ভেতরে কোন ধারায় আর্থিক কমিশনের সংক্রান্ত তথ্য আছে? আর্থিক কমিশন সংক্রান্ত তথ্য আছে আর্টিকেল 280, আর্টিকেল 280 ধারাতে। বাজেট শব্দটি উল্লেখ করেছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? আর্টিকেল 266 ধারায়, আর্টিকেল 212 ধারায়, আর্টিকেল 265 ধারায়, কোনোটিই নয়। বাজেট কথাটি উল্লেখ করা হয়েছে আর্টিকেল 265 ধারায়, ভারতীয় সংবিধানের আর্টিকেল 265 ধারাতে এই বাজেট কথাটি উল্লেখ করা হয়েছে। সংবিধানের আর্টিকেল ড্যাশতে, এখানে ড্যাশের জায়গাতে নম্বরটা দিতে হবে, জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা আছে। সংবিধানের আর্টিকেল, কোন আর্টিকেলে জরুরি অবস্থা সম্পর্কে ঘোষণার সম্পর্ক আছে? 352, 235, 325 না 353? এটা আছে 352, 352 ধারা। আর্টিকেল 352তে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা আছে। নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? অডিটর জেনারেলের নিয়োগ, রাষ্ট্রপতির নিয়োগ, অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, উপরাষ্ট্রপতির নিয়োগ। তাহলে 76 নম্বর অনুচ্ছেদে আছে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। এটি 76 নম্বর ধারায়। প্রতিটা প্রশ্নই কিন্তু আগেকার বছরের প্রশ্ন থেকে নেওয়া, তাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সার্বজনীনভাবে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রদান করে? মানে কোন অধিকার বলে ভারতীয় নাগরিকরা, প্রাপ্তবয়স্করা, তারা ভোটাধিকার প্রয়োগ করে? 329A, 326, 327, 325। তাহলে কোন ধারা অনুযায়ী করে? না, 326 ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্করা ভোটাধিকার প্রয়োগ করে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলিকে উপাধি প্রদান থেকে বিরত করা হয়েছে? মানে রাজ্যগুলি কোনো উপাধি দিতে পারবে না, এটা কোন অনুচ্ছেদের বা সংবিধানের কোন অনুচ্ছেদে এটা লেখা আছে? আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 17 না আর্টিকেল 18? এটা আছে আর্টিকেল 18-এ। আর্টিকেল 18-এ লেখা আছে রাজ্যগুলি কোনো উপাধি প্রদান করতে পারবে না কাউকে। সংবিধানের কোন অনুচ্ছেদে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস এর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? আর্টিকেল 330, আর্টিকেল 300
47 আর্টিকেল 385, আর্টিকেল 389, 97। কোন আর্টিকেলের সাহায্যে শিডিউল ট্রাইবস এবং শিডিউল কাস্টদের আসন সংরক্ষণ করা হয়? না 330 ধারাতে, আর্টিকেল 330। ভারতীয় পেনাল বোর্ডের 124A ধারা কি আছে? 124A, এটা মনে রাখবে, 124 ধারায় কিন্তু অনেক কিছু আছে, এটা এ বলে, এ ধারাটা কিন্তু আলাদা। 124 এখানে 1 আছে, 2 আছে, কিন্তু 124 ধারাতে, পেনাল বোর্ড কোডের ধারাতে 100A যেখানে থাকবে সেই ধারাতে কি আছে? মহিলাদের প্রতি নৃশংসতা নিবারণ করার জন্য সেই ধারাটি, না রাষ্ট্রদ্রোহ, না যৌতুকের দাবিতে অপরাধ করা, এসসি এসটিদের বিরুদ্ধে নৃশংসতা রোধ করা, এইটা পেনাল কোডে 124-এর এ ধারাতে কি আছে? না এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের জন্য, রাষ্ট্রদ্রোহিতার জন্য 124 কিন্তু প্রয়োগ করা হয়। 124-এর এ রাষ্ট্রদ্রোহ ধারা পেনাল কোডে 124-এর এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। ভারতীয় সংবিধানের কোন ধারায় শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? ধারা 22, ধারা 18, ধারা 21, ধারা 21-এর এ। কোন ধারায় শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? না ধারা 21-এর এতে। ধারা 21-এর এতে শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে সংবিধানে। ভারতের সংবিধানের 5ম ও 6ষ্ঠ তফসিলে নিম্নলিখিত কোন বিষয়ের সংস্থান রয়েছে? পঞ্চায়েত ক্ষমতা এবং দায়িত্বশীলতা, রাজ্যগুলির মধ্যে সীমানা নির্ধারণ, তপশিলি উপজাতিদের স্বার্থ রক্ষা করা, সীমানাবর্তী রাজ্যগুলির স্বার্থ রক্ষা করা। তাহলে ভারতের সংবিধানের 5ম এবং 6ষ্ঠ তপশিলে নিম্নলিখিত কোন বিষয়ে উল্লেখ আছে? এটা আছে তপশিলি উপজাতিদের স্বার্থ রক্ষা করা। 5ম এবং 6ষ্ঠ তপশিলে নিম্নলিখিত বিষয়ের ওপর, মানে নিম্নলিখিত বলতে তপশিলি উপজাতিদের স্বার্থ রক্ষা করার কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? 1ম তপশিলে, 2য় তপশিলে, 7ম তপশিলে, 6ষ্ঠ তপশিলে। এটা করা হয়েছে 7ম তপশিলে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পাওয়া যায় ধারা 64, ধারা 55, ধারা 56, ধারা 57। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পাওয়া যায় ধারা 55। ধারা 55-তে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংবিধানে বলে দেওয়া আছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কোন ভারতীয় নাগরিকের মৌলিক দায়িত্ব উল্লেখ আছে? কোন ধারাতে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক দায়িত্বের কথা উল্লেখ আছে? ধারা 50-এর এ, ধারা 50-এর বি, ধারা 51-এর এ, ধারা 51-এর বি। তাহলে এটা আছে 51-এ ধারাতে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে সংবিধানে, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের দায়িত্ব। সংবিধান অনুসারে জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা ও হাসপাতাল এবং ডাক্তারখানা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা, যুগ্ম বলতে রাজ্য এবং কেন্দ্র উভয়ই। কেন্দ্রের তালিকাভুক্ত, মানে কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত, কোনো তালিকাভুক্ত নয়, রাজ্য তালিকাভুক্ত। তাহলে এই ডাক্তারখানা, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের সুবিধা, এগুলো হচ্ছে কিন্তু রাজ্য তালিকাভুক্ত, এটা রাজ্যের ভেতর পড়ে। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে মৌলিক অধিকার ভঙ্গের অভিযোগে একজন ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? খুব ইম্পর্টেন্ট এই ধারাটি। যে ধারায় যদি নিম্ন আদালতের রায় পছন্দ না হয়, তাহলে তুমি তার হায়ার আদালতে, হায়ার কোর্টে তুমি অ্যাপিল করতে পারবে। সেটি কোন ধারা অনুযায়ী?
ধারা 31, ধারা 32, ধারা, এটা কিন্তু বারবারই এসে থাকে, ধারা 28, ধারা 29, অবশ্যই ধারা 32, যেটা সুপ্রিম কোর্ট বা হায়ার অথরিটিতে তুমি আবেদন করতে পারবে যদি তোমার নিম্ন আদালতের রায় পছন্দ না হয়। ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো তথ্য সরকারের কাছে জানতে চাইতে পারেন? 75 ধারা, 76 ধারা, 77 ধারা, 78 ধারা। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তথ্য সরকারের কাছ থেকে জানতে চাইতে পারেন? 78 ধারা অনুযায়ী, 78 ধারা। ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়, এই 24 নম্বর ধারা অনুযায়ী তাদের বয়স হতে হবে 14 বছরের কম, তাহলে নিষিদ্ধ হবে। 12 বছরের কম, 7 বছরের কম, 15 বছরের কম। এটি হচ্ছে 14 বছরের কম। 14 বছরের কম বাচ্চারা কিন্তু কোনো কারখানায় কাজ করতে পারবে না, এই ধারাতে বলা আছে, 24 নম্বর ধারাতে বলা আছে। ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে? ভারতের সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে? প্রস্তাবনা, 7ম তফসিল, রাষ্ট্রপতির নির্দেশ, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক অধিকার সমূহ। তাহলে এইটা কিন্তু রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ, এতেই লেখা আছে জনকল্যাণমূলক রাষ্ট্রের ঘোষণা করা হয়েছে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে, জাতীয় স্বার্থে, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে, শিক্ষা ও সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে। তাহলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারে যদি কোনটার প্রয়োজন হয়? জাতীয় স্বার্থে। এটা জাতীয় স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে সেটা পার্লামেন্টে রাজ্যের হয়ে আইন ঘোষণা করতে পারে। কোন তহসিলে দলত্যাগ বিরোধী আইন আছে? 5ম তফসিলে, 8ম তফসিলে, 7ম তফসিলে, 10ম তফসিলে। 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইন আছে। শিক্ষার যুগ্ম তালিকায় মানে হলো রাজ্যের সমস্ত দায়িত্ব, কেন্দ্রের সমস্ত দায়িত্ব, দায়িত্ব ভাগাভাগি, ইউনেস্কোর দায়িত্ব। অবশ্যই দায়িত্ব ভাগাভাগি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করা, এটাই হচ্ছে যুগ্ম তালিকা থাকার বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? তাহলে সংবিধানকে যে অনেকবার সংশোধন করা হয় সেটা কোন অনুচ্ছেদের বলে সেটা করা হয়? অনুচ্ছেদ 356, অনুচ্ছেদ 368, অনুচ্ছেদ 359, অনুচ্ছেদ 357। তাহলে করা হয়, এটা সংশোধন করা হয় সংবিধান অনুচ্ছেদ 368। অনুচ্ছেদ 368 দ্বারা কিন্তু সংবিধানকে সংশোধন করা হয়। কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় যুক্ত আছে? কেন্দ্রীয় তালিকাভুক্ত কতগুলো বিষয় আছে? 52টি, 66টি, 97টি না 99টি? অবশ্যই 99টি। 99টি বিষয় আছে কেন্দ্র তালিকাভুক্ত। দেশ দ্বারা নির্বাচন কমিশনকে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে। এই নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে কোন অনুচ্ছেদে বলে? সংবিধানের ধারা 356, ধারা 352, ধারা 324, ধারা 360। এটা দেওয়া আছে ধারা 324। এই নির্বাচন কমিশনকে নির্বাচনের তত্ত্বাবধান করার নির্দেশ এবং নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া আছে ধারা 324-এর মাধ্যমে। সংবিধানের কোন ধারা অনুসারে কেন্দ্র ও রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও আভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? সংবিধানের কোন ধারা?
355 নম্বর ধারা, 356 নম্বর ধারা, 359 নম্বর ধারা, 360 নম্বর ধারা। এটা হচ্ছে 355 নম্বর ধারা। সংবিধানের মানে কোনো রাজ্যের মধ্যে যদি গণ্ডগোল শুরু হয়, জাতিগত দাঙ্গা যেরকম মণিপুরে আমাদের হয়েছে রিসেন্ট, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সংবিধানে যে কেন্দ্র রাজ্যের যে বৈদেশিক আক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য রক্ষা করার জন্য 355 ধারা কিন্তু কেন্দ্রীয় সরকার অবশ্যই জারি করতে পারে। সংবিধানের 25 নম্বর ধারায় দেওয়া আছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে সংবিধানের 25 নম্বর ধারায় দেওয়া আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া আছে 25 নম্বর ধারায়। কোন ধারা অনুযায়ী সংসদ দ্বারা সংবিধান সংশোধিত হতে পারে? সংবিধানকে সংশোধন করা যায় 259 নম্বর ধারা, 74 নম্বর ধারা, 268 নম্বর ধারা, 274 নম্বর ধারা। এটা বোধহয় আগে একবার হলো এই প্রশ্নটা, রিপিটেশন হয়ে গেছে। 268 নম্বর ধারাতে সংবিধান সংশোধন হতে পারে। ধারা 371A কোন রাজ্যকে সুবিধা দান করে? একটি বিশেষ রাজ্যকে সুবিধা দান করে 371A ধারা। সেটি কোন রাজ্য? নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, মণিপুর। সেটি হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যকে বিশেষ সুবিধা প্রদান করে 371 এ ধারা অনুযায়ী। লাস্ট প্রশ্নটা এসে গেছি। সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করতে পারেন? কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করতে পারে? 224 ধারা, 217 ধারা, 21 ধারা, 224-এর 2 ধারা। এটি হবে 224-এর 2 ধারা। একটু আগে আমরা একটা পড়ছিলাম 224-এর এ, এটা হলো কি দেশদ্রোহ। সংবিধানে যে এটা রয়েছে 224A ধারাটি রয়েছে রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আবার 224-এর 2 নম্বর ধারাটা দেখো, সেটা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের সংক্রান্ত বিষয়। তাহলে এখানে আশা করি শেষ করছি, তোমাদের উপকারে লাগবে। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্যই কিন্তু এটা বিশেষভাবে তৈরি করা, বা পলিটিক্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট আছো 11-12-এ পড়ছো তাদের জন্য কিন্তু এটি খুবই কার্যকর হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনা করে আমি ভিডিওটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক and comment and subscribe please.